রক্ত যখন খাওয়া শেষ হয় তখন আস্তে করে ঝরে পড়ে। আপনার কথা বলতেছি, ব্যাপার ঘটেছে কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এটা করছে, তা আমরা করছিটা কি? ভারতই যদি সবকিছু করে আমরা কি করছি? তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে। যদি কোনো কথা বলা থাকে তা আপনি বলবেন, আমি কয়েকটা প্রশ্ন করে রাখি। একটু বলে নিই, তারপরে প্রশ্নটা করেন। সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রসঙ্গ উনি বলেছেন, যে ভারত নানান রকম অত্যাচার করছে বাংলাদেশকে, কি কি যেন বললেন। তো আসলে আমাদের যে প্রতিবেশী, তাদের সঙ্গে তো আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকবে। পাকিস্তান কি আমাদের ফালানিকে গুলি করে মারতে পারবে নাকি? পাকিস্তান গুলি করতে তো ওটা 71 সালে দেখেছি কিভাবে গুলি করতে হয়, নতুন ভাবে তো আর দেখার কিছু নাই। তো সেইখানে পুরো জাতির বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল যেই দলটি, সেই দলটি মহাপ্রতাপের সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধান যে 40% পাওয়া একটি দলের পাশাপাশি কিন্তু জায়গা নিয়ে নিল, বিএনপি, জামাত, এনসিপি। কোন ভিত্তিতে নিল? জামাত 4 থেকে 7%-এর বেশি ভোট তাদের নাই, গ্রাহ্য নির্বাচন 2008 পর্যন্ত। এবং সেই জায়গায় আপনার এনসিপি তো 1 বছরও পূর্ণ হয় নাই। কোন ভিত্তিতে 3টি দলকে নির্বাচন করলো সরকার? কারণ ওই ডানপন্থার সম্প্রসারণ। যেই দেশের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তার জন্য তো আসলে কোনো আইন কানুন লাগে না, তাকে ঠেকিয়ে রাখবার জন্য তো আইন কানুন লাগে। কারণ দীপুচন্দ্র দাসকে যখন আগুনে পুড়িয়ে মারা হলো, একটি মিছিল আপনি দেখেছেন? ওটা ভারতের ষড়যন্ত্র করে, ওইটাই ভারত ষড়যন্ত্র করে মারলো। তারপরে আপনি যখন দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারলো, একটি মিছিল আপনি দেখেছেন? একটি কোনো কোথাও কোনো প্রতিবাদ না, এরা যেন মানুষ না। এটা কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাপার ঘটে গেছে, কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এটা করছে, তা আমরা করছিটা কি? ভারতই যদি সবকিছু করে আমরা কি করছি? এইখানে যখন বলা হলো যে বঙ্গবন্ধু এই কোথায় সিরাজ শিকদার, আপনার ডানের কথা এবং বায়ের কথা বাদ দিয়ে একটা বাক্য আপনি নিয়ে ছেড়ে দিলেন, এবং তাতে ভারতীয় আধিপত্যবাদ হয়ে গেল। আর আপনি এই চোখে দেখছেন না যে আপনার যখন হিন্দুস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের এই 60 দশক থেকে যে আন্দোলনটা, এই সাংস্কৃতিক যে আপনাদের যে আন্দোলন, এটা কারা করেছিল? এখানে এই বাঙালি এবং অন্যান্য সমস্ত কিছু মিলে এটা কিন্তু অবশ্যই ভারতীয় যে আধিপত্য যদি বলি, সেটার সাথে সাথে পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, নইলে কিন্তু বাংলাদেশ হতো না, অঙ্গরাজ্য করে মিলিয়ে যেত, এখানে সৈন্যই থাকতো, ভারতীয় সৈন্য। আর যা যা বলা হচ্ছে তার কোনো কিছুর চিহ্ন কিন্তু আমরা দেখি নাই। এবং আপনি দেখুন যে এইখানে যে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে, নববর্ষ বলুন, সেখানে কারা বোমা হামলা করেছে, এখানে ব্লগারগুলোর হত্যা কিভাবে হলো, সব আওয়ামী লীগের আমলে এবং বিএনপিটা, মানে আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল। ধর্মের ব্যবহারকে আওয়ামী লীগ করেনি? এই যে ধর্ম যখন যার হাতে প্রয়োজন তখনই তো সে ব্যবহার করছে, জামাত করছে সবচেয়ে বেশি, এবং যখন প্রয়োজন আসছে তখন তো সে শরিয়া আইন করবে না। এই জন্য ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু চলে গেছেন, যে ওরা তো কি ইসলাম এটা। আপনি যখন ইসলামিক মনে করেন ইসলামী আন্দোলন সে কারণে চলে গেছে, মুখে বলেছে, আমি আপনাকে আমি শুনেছি। হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে তো এটা নিয়ে সমঝোতা ছিল, যাই বলুক, মুখে তো বলেছে ভাই। আমরা তো একজন সিনিয়র নেতার কথা তো আমরা, তিনি তো এই কথা পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামী শরিয়া আইন করতে চায় না, এবং এটা তো আমরা এখন দেখছি, তারা মেয়েদেরকে 5 ঘন্টা সময় দিয়ে দিচ্ছে ইত্যাদি, অনেক কাজ টাজ করছে, এবং এত বড় একটা দল, একজনও নারী প্রার্থী নাই। আপনি দেখুন 2026 সালে পৃথিবী কোথায় এগিয়ে গেছে, এবং সেই জায়গায় আমরা একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখতে চাচ্ছি, যারা একটি নারীকেও মনোনয়ন দেয় না, এবং যারা কি করবে, তাদের পররাষ্ট্রনীতি কি, স্বরাষ্ট্রনীতি কি পরিষ্কার করে না, এবং যারা ইসলামী শাসন নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে না। তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে। আপনি একটা নির্বাচন হবে 20 দিন পরে, আজকে থেকে শুরু হয়ে গেছে কার্যক্রম, ডোরে ডোরে যাচ্ছে, তার ইশতিহার কোথায়? তার পরিষ্কার একটা ইশতিহার লাগবে না যে আমার এই বিএনপি যেটা দিয়েছে, একটা সংস্কার কর্মসূচি অনেক আগেই দিয়েছে, এবং বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সঙ্গে আমরা পরিচিত। জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এই 71 সালে তাদের যে কর্মকাণ্ড, এগুলা কি নতুন করে আমার মুখে কিছু বলার আছে? কে না জানে। এবং সেইগুলো বই তো ওই যে বললাম 15 খণ্ডের মধ্যেই তো সবকিছু আছে। তারপরে 80 এবং 90 দশকে উপন্যাস, কবিতা, গান লেখা হয়েছে, 71-এর গানগুলো লেখা হয়েছে, সব ভারতীয় লোকজন এসে তো লিখে দিয়ে গেছে এখানে। এবং এইখানকার যে মানুষ, প্রত্যেকটা মানুষ যখনই সেখানে যারা ছিলেন, তাদের পরিবার খুঁজলেই পাওয়া যাবে, এই কয়েকজন রাজাকার ছাড়া সবাই তো ক্ষতবিক্ষত 71-এর।
এবং সেটার ধারাবাহিকতা আমরা সকলেই বহন করছি, আমার ধারণা শাহরিয়ার ভাইও বহন করছেন। কাজে এখানে আমাদের এই অস্বীকার করবার কিছু নাই। আর এগুলা নিয়ে বিতর্ক করে এই যে আপনি 1.5 বছর ধরে 18 মাস ধরে যে এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা শুনলেন, আমরা কি পেলাম শুনে? আমরা পেলাম যে এখন আমরা মব সন্ত্রাস দেখছি চারিদিকে, কথায় কথায় মব সন্ত্রাস, কারণ এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের শিক্ষকের গায়ে হাত তুলতে দেখছি, আমরা কথায় কথায় রাস্তাঘাট আটকে ফেলছি, আমরা কেউ কারো কথা শুনছি না। এবং এই সব কিছু কি 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয়? 24-এর গণ অভ্যুত্থানে কি আমরা এগুলো চেয়েছিলাম? শেখ হাসিনা গুম খুন আয়নাঘর করেছে বলেই তো এই লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে নেমেছিল। 2, 3, 4 আগস্টে মানুষের কণ্ঠে কোন গানটা ছিল ভাই? ধনধান্যে পুষ্পে ভরা। লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে এই গান শুনে আমার জীবদ্দশায় আর আমার কোনো কিছু স্বপ্ন নাই যে গান আমি শুনেছি। এই গান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের গান আমি শুনেছি, কোন রাজনৈতিক তত্ত্ব আমাকে সেইখান থেকে বের করে আনতে পারবে? এখানে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আমি কিছু বলছি নাকি? আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, যেই কর্তৃত্ববাদী শাসন করেছে, যে স্বৈরাচার করেছে, তার জন্য তো তার হেলিকপ্টারই তুলে দেওয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কি দেশে একটাই ছিল? আগামীতে যারা এই কাজগুলো করবেন, যারা মুনাফিকি করবেন, যারা কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন না, তাদেরকেও নানান রকম যানবাহনে তোলা হবে। এবং আপনি যখন আজকে এই কথা বলেন, তার মানে কি আমরা রাস্তাতেই থাকবো? গত 54 বছরও ছিলাম, 71 সালে ছিলাম, তার আগে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। আপনি গণঅভ্যুত্থানের গুলো চিহ্ন করে দেখেন, 69, 90, 24, ঠিক নির্দিষ্ট সময় পরে পরে ঘটে। এর আগে 52 সালে এত বড় একটা আন্দোলন। অর্থাৎ আমাদের এইখানে সবসময় কিন্তু গণতন্ত্রের জন্যই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। যখন সুযোগ এলো, সরকারের কাছ থেকে একটা নৈর্ব্যক্তিক আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম। সরকার কি বলতে পারতো না? সরকার কেন একটা পক্ষ নিয়ে নিল ডানপন্থা? এবং সরকার কেন এই সমস্ত মববাজিকে এক ধরনের নির্বিকারত্ব তাদের দেখা গেল? 32 নম্বর যখন ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো, মতিউর রহমানের স্মারকস্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে সব জায়গায়। আপনার কোথায়? আপনি দেখুন 80 দশকে আমরা দেখেছি না, পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না, তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী। আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ। এইটা কি 24-এর প্রত্যয়? প্রতিরক্ষা যুদ্ধ এবং এই সমস্ত কথাবার্তা, পাকিস্তানের শব্দটা তাদের বন্ধু হয়ে। ধন্যবাদ মাহবুব আজিজ, আমার কাছে সময় একদম কম। এই যে পেছনের দিকে তাকিয়ে থাকা, এই পিছনের দিকে তাকিয়ে থাকা 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয় অবশ্যই সামনের দিকে তাকিয়ে। ধন্যবাদ। আমি একটু আবার শাহরিয়ার কবিরের কাছে যেতে। শাহরিয়ার কবির, জামায়াতের পররাষ্ট্রনীতি কূটনীতি বিষয়টি ক্লিয়ার করেনি, উনি একটা অভিযোগ তুলেছেন। সেই সাথে আর কোন তথ্য যদি থাকেন মাহবুব আজিজের যে প্রশ্ন করেছি সেগুলো একটু খুব অল্প সময় বলতে হবে, আমার 2 মিনিটের মধ্যে বলে দেব। আমার মনে হয় আমার ভাই জামাত ইসলাম সেদিন যে ইন্টারকন্টিনেন্টালের যে সামিটটা করছে, ওটা দেখার সুযোগ পাননি, হয়তো ব্যস্ত মানুষ। আমি এটা পরে পাঠায় দিব, ওখানে সুন্দর মতো পররাষ্ট্রনীতি থেকে সবকিছু আছে। এবারে ভাইয়ের কথা, চন্দ্রদাসের জন্য রাস্তায় নামছে স্বয়ং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিরা। যখন ইন্ডিয়ায় এটা প্রোটেস্ট করতেছে, তখন তো আর শোনেন যে কোনো ধরনের হত্যা নেককারজনক, এবং তার কি করতে হবে? বিচার করতে হবে, এবং সেই বিচারটা অবশ্যই, কারণ তার আসামিগুলো ধরা পড়ছে। আমার হাদির আসামির মতো তো আর ইন্ডিয়াতে আশ্রয় পায়নি, তারা তো ধরায় পড়ছে। এবারে আসেন 24-এ বিপ্লবের কথা বলতেছে, ভাই ধনধান্য ভাই শুনতে পাইছে, কিন্তু ভাই এটা শুনতে পাইনি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটাও শুনতে বলেছে। এবার আমি শেষ করি। দ্বিতীয় কথা শোনেন, মব বলে 24-কে ম্লান করেন না, এটা নিজেকে অপমান করা হবে। মব সন্ত্রাস বলে কোনো কিছু না, যেটা যেখানে যে অবস্থায় যেখানে অন্যায় করা হবে সেটা প্রতিবাদ হবে। কিন্তু কথা হলো, এই সরকারের আমি বলতেছি, এই সরকারের যে রাইট ইজ বলতেছে, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু এই সরকার যেভাবে চালানোর উচিত ছিল, এই সরকার সেভাবে চালাতে পারেনি। আর একটা জিনিস বলি, এই জামাত ইসলামের বিরুদ্ধে এই 71 সালের এবারে জনগণের উপর ছেড়ে দেন না, আমরা তো অনেক কিছুই বললাম। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, 24-এর বিপ্লবকে ধারণ করতে হবে। 24-এর বিপ্লবকে 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করলে নিজেকে অপমান করা হবে, এবং 24-এর বিপ্লবকে মব বানানোর জন্য সবসময় জুলাই সদস্যের জন্য বলছে 24-এর এই আদর্শকে লালন পালন করতে। যারা এই লালন পালন করতে চায় না, তারাই ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না। আর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমিও আপনার কাছে শেষ বললাম যে, একদিন বললাম যে 71, আর একদিন ভারতীয় আধিপত্যবাদ, ভারত কিভাবে আমাকে চুষে খেয়ে ফেলে দিছে, মানে ওই যে আটুল চেনেন আপনার, বাংলাদেশের মানুষেরা চেনে,
গরুর গায়ে লাগে, রক্ত যখন খাওয়া শেষ হয় তখন আস্তে করে ঝরে পড়ে। আপনার কথা বলতেছি, শেষ করতে দেন রে ভাই। এই আপনার ইন্ডিয়াদের এত লাগে কেন? আপনাদের পাকিস্তানিদের এত লাগে কেন? আমি তো পাকিস্তানের কথা একবার তুলেও নি মুখে। ভাসুরের নাম তো নিবেন না আপনারা কেন বললেন? ভাসুরের নাম তো নিবেন না ভাই, আমরা তো আপনি পাকিস্তানের কথা বলেন না। এত ইন্ডিয়া লাগে কেন ভাই? এত পাকিস্তানের লাগে কেন? শুনেন, মুসলমান আপনার গলায় তো পাকিস্তানের চেয়ে আমরা বেশি। এটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। আমরা পাকিস্তানের এটা ব্যর্থ রাষ্ট্র। সব আধিপত্য কথা বলেন আপনারা। এত ভাসুর কেন পাকিস্তান? শুনেন, 71 ইন্ডিয়া নিয়ে কতবার বললেন, একবার পাকিস্তান শব্দ। ও তাহলে আমাদেরকে কথা বলতে দিবেন না? এখন আর আপনারা আপনারা তো তাহলে হাসিনা প্রেতাত্মা হয়ে যাচ্ছে। আপনি তো ভাসু। না না না, আপনার হাসিনা প্রেতাত্মা হয়ে গেলেন। পাকিস্তানের প্রেতাত্মা আপনার হাসিনা প্রেতাত্মা বলেন না। এটা শুনি আপনার মুখে পাকিস্তান শব্দটা কেমন লাগে? যে কোনো আধিপত্য ওই যে এই যে কেমন লাগে এই দাদা ভাষাটা, মানে কি দে ওন দা ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে ওন করব না ভাই। আমরা সবে তো অনেকবার যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো। দাদা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। পাকিস্তান শব্দটা আপনার মুখে কেমন লাগে? আপনাকে একটা জিনিস মনে পাকিস্তান রাখতে কি হবে, আমরা করেছিল পাকিস্তানের নাম আমাদের সাথে? আপনার পাকিস্তান কি করেছিল? ওই আপনার যেন? জাহাঙ্গীর ইনভেস্টর তৈরি করে দিয়েছিল, রাশিয়া ইনভেস্টর তৈরি করে দিয়েছিল, আর আপনার থেকে কি করেছিল যেন? শুনেন 3 ট্রিলিয়ন এই ধর্ষণ নিয়ে গেছে আপনার ইয়া। ও ধর্ষণগুলো ফেলানি চোখে পড়ে না? ফেলানি তো ও একজন চোখে পড়ে না? ধর্ষণ কয় ও লক্ষ? প্রতিদিন করতেছে ইন্ডিয়া কয় ধর্ষণ। লক্ষ? আপনার দেশকে ধর্ষণ কোথায়? করতেছে। কোথায় ধর্ষণ দেশটাকে করতেছে? ধর্ষণ আমার করতেছে। মনে হয় আপনারা সময় দেখতে পারেন না। আপনারা অন্ধ। মুখে ঠুলি দিয়ে বসে আপনারা থাকেন। মাহবুব ভাই, এই আমরা- পাকিস্তানি মাহবুব ভাই, এই পাকিস্তানি মানসিকতা শাহরিয়ার বর্জন কবির, দিতে হবে। পাকিস্তানি। ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। ধন্যবাদ। তাদেরকে আমরা হারিয়ে গড়ায় ডাবল করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। বহুদিন ধন্যবাদ। আগে। জি, ধন্যবাদ, অসংখ্য ইন্ডিয়াকেও ধন্যবাদ। হারিয়ে দেবো। দর্শক, আমরা শেষ করতে চাই। আমরা বেশ আলোচনা প্রাণবন্ত হবে মনে করেছিলাম। কারণ আমি ভাইজান বলতে পারবো না। ভাইজান বলতে পারবো না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেও ছিলেন মাহবুবাদী সাংবাদিক ও কলামিস্ট, ছিলেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, আপনারাও আমাদের সাথে আজকের এই আলোচনা ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান ভালো থাকবেন।